সরকারের ২ জি। মাস পূর্তি উপলক্ষে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে। প্রেস জি। কনফারেন্স করার ওইখানে এ পে নতুন প্রেস সচিব যিনি জি। সালেহ শিবলি, উনি একটা কথা বলেছেন যে ২ মাসে জি। সবচেয়ে বড় অর্জন হচ্ছে মানুষ এই সরকারটাকে বিশ্বাস করে, সরকারের উপর মানুষের আস্থা ফিরে এসেছে। তিনি এই কথাটা বলার পরে টেলিভিশনগুলাকে আবার একটা পাঠিয়েছেন, তথ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। ওখানে বলা হয়েছে তার এই বক্তব্যটা যাতে টেলিভিশনের নিচে স্ক্রল করে দেখানো হয়। প্রেস সচিব এই কথাটা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আর গণতন্ত্র এখন আর সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় না। আর যিনি বলেছেন পত্রিকায় লেখাগুলো থেকে নিচে আমি লিখেছি যে আমরা আরেকটা নয়া ডাস্টবিন শফিক পেলাম। আমি এটা লিখেছি। আশা করি আমার এক বাক্যে জবাব হয়ে গেছে। কারণ ডাস্টবিন শফিকেরা চলে গেছে। ওই জায়গাটা তো কাউকে না কাউকে পূরণ করতে হবে। তো ওই হিসেবে তিনি এটা বলে দিয়েছেন। ২ মাসে জনগণ তারেক রহমান আস্থা অর্জন করেছেন। এমন আস্থা অর্জন করেছেন যে তাকে তার বাসভবনের নিচে গর্ত খুঁড়তে হইছে ইন্দুরের গাথার মতো। এতই আস্থা অর্জন করছে যে ইন্দুরের গাথার মতো গর্ত বানাইতে হইছে। অথচ বঙ্গবন্ধুকে বলা হয়েছিল যে আপনি নিরাপদ থাকেন। আপনার নিরাপত্তা বিঘ্নিত। আপনি বাড়িতে থাইকেন না। আপনি সরকারি সুবিধা নেন। আপনি সরকারি নিরাপত্তা নেন। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু জনসমাজে সাধারণ মানুষের মতো চলতেন। আর এরা এতই জনপ্রিয় যে কোনো হুমকিও নাই, কিছুই নাই। ক্ষমতায়ও তারা, বিরোধী দলেও তারা। তারপরেও তার ঘরের নিচে টানেল বানাইতে হয়। এতই আস্থা অর্জন করছে যে তিনি নিজেই তার নিজের উপর আস্থা পান না। মানে আসলে আমার মনে হয় কি জানেন? যে কেউ যদি প্রেস সেক্রেটারি হইতে চায় বা উপদেষ্টা হইতে চায়, তাহলে এগুলো এখনই রিহার্সাল করুক। এইভাবে চামচামি, এইভাবে ফাত্রামি, এইভাবে এইভাবে আমাদের বাংলা ভাষায় যদি বলে যে বাংলা মদ খেয়ে আবোল-তাবোল বলার মতো কিছু বলতে হবে। তাহলে এই দেশের প্রধানমন্ত্রী উপদেষ্টাও হওয়া যায়। তাহলে এই দেশে প্রেস সচিব হওয়া যায়। যত মিথ্যা বলতে পারবেন আর যত তেল দিতে পারবেন আপনি তত বড় পদ পাবেন এই দেশে। এটা আমি কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছি। কারণ যদি চান্স পেয়ে যাই আমি চিন্তা করতেছি কার ভাষায় কথা বলব। আমি কখনো হয় হয় ধর্ম নিয়ে আসলে জামাতের ভাষায় বলব আমি। হেফাজতের ভাষায় চামড়া নাই পীরের ভাষায় বলব। আর যদি আমি ধর্মের ব্যাপারে গেলে এইটা। আর নইলে ওই যে একটা আছে কি পেতিপাটা ডাক্তার কি জাহেদ, তারপর ওই যে ডাস্টবিন শফিকের আগের আর এইবার যারা আছে বলতেছে এই সমস্ত ডাস্টবিন যারা আছে তাদের ভাষা এগুলো কপি করতেছে। যদি ভবিষ্যতে কাজে আমার মনে হয় কাজে লাগবে আমার। এগুলো মুখস্থ করতেছি কারণ আমাকে এগুলোই বলতে হবে তখন। যাতে চান্স পেয়ে যায়। আবার মাঝে মধ্যে বলব, স্বপ্নে দেখছি যে উপদেষ্টা হয়ে গেছি। হয়তো কিদর ফারুকের মতো উপদেষ্টা হয়ে যাব। একটা ফরিদ ভাই খেয়াল করবেন, আপনি কিছু একটা বলেন, আমাদের মিডিয়া খুব তাড়াতাড়ি ফ্যাক্ট চেক এর মাধ্যমে একটা নিয়ে আসে যে আপনার এই কথাটা সত্য না। তারেক রহমান এই যে মৌলানা ভাসানী মারা যাওয়ার ৪ বছর জি, পরে ধানের শীষটা আসলো তাদের হাতে, মৌলানা ভাসানী তুলে দিয়ে গেছেন। তারপরে মানে স্পিকার একটা কথা বলল টিপাই মুখ বাদ নিয়ে। টিপাই মুখ জি, ওইখানে আজ পর্যন্ত একটা ইটও পড়ে নাই। ভারতীয় জি। পরিবেশবাদীদের আপত্তির কারণে টিপাই মুখ বাদের কাজ আজও শুরু হয় নাই। এই যে মিডিয়া যখন ফ্যাক্ট চেক করে, এইগুলার সময় চুপ থাকে কেন? এখন ওই ফ্যাক্ট চেকারেরাও তো এদেরই লোক। তারপরেও মোটামুটি প্রকাশ করে দিয়েছে। আমাদের সেটা সৌভাগ্য এবং দুর্ভাগ্য একই সাথে। তারা বলা শুরু করেছে। ঠাড়া ভরা মিছা কথা না কইলে তো আর এই দেশে রাজনীতি করা যাবে না। কিন্তু আমাদের সমস্যা হলো ওই জামালপুরের গল্পের মতো। কয় চাচা গপ্প করবা মিছা কথা কাউকে। মিছা কথা না কইলে গপ্প হইল। তো এদের তো কোনো কাজ নাই। এখন ঠাড়া পড়া মিথ্যাগুলোই তো বলতে হবে তাদের। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা শেষ। আর কত বিকৃতি করবে? মুক্তিযুদ্ধের ইতিহাস তো বিকৃতি করার আর জায়গা নাই। বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস বিকৃতি করার জায়গা তো আর নাই। এমনকি তারেক রহমানের যে মা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তারও জন্ম তারিখ নিয়ে বিকৃতি করার তার আর কিছুই নাই। শেষে তার কাজের মহিলা নিয়ে আসতেছে, তার বিড়ালের নিয়ে আসতেছে। কি আর করবে? কোন কাজ তো নাই। তাই এই দেশে যারা এখন ক্ষমতা আর এই দেশে আমাদের দুর্ভাগ্য যে যারাই ক্ষমতায় আসে তারাই এই ধরনের উদ্ভট কথা বলে এবং আমাদের দেশে এই উদ্ভট কথাগুলো খায়। এবং এর বিরুদ্ধে কথা বলারও কেউ নাই। নিজের দলের ভিতরে যে একটু সতর্ক করবে তা না। ওই যে জামাতের আমিরকে দেখলেন না চুম্মাচুম্মি দেওয়া শুরু করলো। সামনে থেকে চুমা, পিছন দিকে জড়িয়ে ধরা, সামনে থেকে জড়িয়ে ধরা, পিছন থেকে জড়িয়ে ধরা, সেরা নাই, সেরি নাই, বুড়া নাই, বুড়ি নাই, যারে তারে জড়ায় ধরে। সামনে থেকে পিছন থেকে।
তখন কি শুরু করলো বলা, নবীর হাদিস নিয়ে হাজির, নবীর সুমা দেওয়া নবীর সুন্নত। বাবা, কয়দিন পরে না এটা বলে ফেলে যে মাদ্রাসায় বলৎকার করা না নবীর সুন্নত, এরকম আজগুবি কথা না এটা বলে ফেলে। সম্ভবত বলে ওইগুলো, নইলে এত বলৎকার হয় মাদ্রাসায় কেউ ফিরায় না কেন, কেউ এটা কথা বলে না কেন? আপনি আজ পর্যন্ত বাংলাদেশে কোনোদিন এই যে লক্ষ লক্ষ শিশু কিশোররা মাদ্রাসায় বলৎকার হয়, কোন রাজনৈতিক নেতাকে কথা বলতে শুনেছেন? শুনেন নাই। তো এইভাবে ওই হাদিস ওখানে শোনানো হয়। তো যেটা বলতেছিলাম, ওরা এখানে রাজনৈতিক ওরা নেতা মিথ্যা বলতেই হুজুররা হবে। হুজুররা মৌলানারা এত কথাবার্তা বলে, এটা নিয়ে কখনো কোনো কথা বলেন না কিন্তু এটা নিয়ে। এটা নিয়ে বললে তো তাদের দোকানদারি বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে কেউ বলবে? কোনো নেতাও তো বলবে না, কোনো রাজনৈতিক নেতা বলে নাই। বাংলাদেশের একটা ওই যে ফটকা একটা নায়ক আছে, কি যেন নাম, ওর যেন ভুলে গেছি, সে একদিন বলেছিল যে মৌলবীরা তো এই মারে, তারপরে কথা আবার ফেরত দিছে মাইরের ভয়ে। আবার আফসারি নাকি খাপসারি একবার একটা বলেছিল, শুধু বলেছিল, একটু ইশারা দিছিল, তাতেই নাকি তার চাকরি চলে যাওয়ার, মানে তার মৌলবীগিরি শেষ হয়ে গেছিল। তাড়াতাড়ি ঘুরে আবার উল্টা করে বলছে। এরা এগুলো নিয়ে বলবে না। এরা কি নিয়ে বলবে? এরা দেখবেন স্বাভাবিক গেছে সমকামীরা, সেখানে তাদের অধিকার আন্দোলনের জন্য কথা বলতেছে সমকামীরা। এখন আপনি তার অধিকার প্রতি পক্ষেও থাকতে পারেন, না থাকতে পারেন, আপনার ব্যাপার। তারা তাদের অধিকার আদায় করতেছে, সেটা তাদের ব্যাপার। ওখানে গিয়ে দেখুন মৌলবীরা মারামারি করেছে, কিন্তু এই মৌলবীরা কিন্তু সারাদিন মাদ্রাসায় বলাৎকার করে। ওইখানে মিউচুয়াল সমকাম ওটা খারাপ, কিন্তু ধর্ষণ করবে শিশুদের, বলাৎকার করবে, ওইটা আবার আরাম তাদের ইয়েতে। এটা নিয়ে কেউ কথা বলবে না। জি, ঠিকই বলেছেন আপনি। প্রেস সচিব যখন প্রসঙ্গটা আসলো, এই এই একটা সেখান থেকে উৎখাতের পেছনে আর্মি যেভাবে জড়িত, এগুলা একটা সিরিজ নিউজ আসতেছে, যদিও বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া এগুলোকে টাচ করে না, অনলাইনে আসতেছে সেটা। ওইখানে একটা তথ্য আসছে, আজকে অনেকে শেয়ার করছে, যে সর্বশেষ প্রেস সচিব প্রাইম মিনিস্টার শেখ হাসিনার নাইমুল ইসলাম খানকে ওইখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল ৩ মাস আগে, এবং তিনি আমেরিকান এমবাসিতে যে মিটিং গুলো হচ্ছিল ষড়যন্ত্রমূলক, উনি সেখানে উপস্থিত থাকতেন এবং তথ্য পাচার করতেন। আপনার কি ধারণা এসব বিষয়ে? আপনি মিউট করা ফরিদ ভাই। প্রশ্ন শেষ একটু আরেকবার করেন, আমার এখানে প্রচন্ড সাউন্ড হচ্ছিল। যে আরেকবার শেষ নাইমুল একটু। ইসলাম খান প্রেস সচিব ছিলেন ৩ মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ওই সময়কার নানা ষড়যন্ত্রের কথা একটা বিদেশি অনলাইনে ছাপা হচ্ছে। আজকে অনেকে শেয়ার করেছেন একটা নিউজ, অনেকে ফটোকার্ড বানিয়েছেন। নাইমুল ইসলাম খান ওই ষড়যন্ত্রের অংশ ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রীর অফিসের তথ্য পাচার করতেন। ধন্যবাদ। আমি এইখানে এই কথাটা আমি অর্ধ সত্য বলে মেনে নিলাম। নাইমুল ইসলাম খান তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি প্রথম বলেছিলেন বাংলাদেশে যে তার বাবা রাজাকার, তার শাস্তি হওয়া উচিত। আজ পর্যন্ত কোন রাজাকারের সন্তান কিন্তু এই কথা বলে নাই, বরং রাজাকারের সন্তানরা কিন্তু প্রাউডলি বলে যে তার রাজাকারের বাচ্চা। এবং তার বাবা যখন মারা যাওয়ার পরে তার জানা যায়, তিনি এইভাবে কথাটা বলেছিলেন, সন্তান হিসেবে আমার দায়িত্ব তার জন্য ক্ষমা চাওয়া। তিনি, এটা কিন্তু বিরল ঘটনা, কিন্তু এটা বিরল ঘটনা। কোন যে বিরল ঘটনা, রাজাকারের সন্তান তার শেষকৃত্যে মানুষের কাছে এইভাবে ক্ষমা চায়, এটা বিরল ঘটনা কিন্তু। বিরল ঘটনা নাই, হয়নি, হবেও না ভবিষ্যতে। আরেকটা জিনিস হলো, তিনি এই বাংলাদেশে অনেক কিন্তু সাংবাদিকদের, মানে যদি বলি যে জন্ম দিয়েছেন, একেবারে ভুল হবে না। মিনার মাহমুদের পরে সম্ভবত আপনি একদিন বলেছিলেন যে আপনি মিনার মাহমুদের শিষ্য, ভাব শিষ্য। মিনার মাহমুদের পরে যার বেশি অবদান আমি মনে করি পত্রিকার জগতে, নাইমুল ইসলাম খান, যিনি মাঝখানে আরেকজন ছিলেন মোজাম্মেল বাবু। আজকে যে আনিসুল হক, এটা মোজাম্মেল বাবুর অবদান কিন্তু এটা। সোজা কথা, তারই পয়দা। তো সেই জন্যই বলতেছি, আরো আছেন, কোনো সন্দেহ নাই। আরো আমরা দুইজনের নাম নিই, আপনি একজন, আমি একজন নাম নিলাম, মানে যে দুইজন তার আরো আছে প্রতিকৃত, কিন্তু নাইমুল ইসলাম খান কিন্তু তাদের অন্যতম। অনেকেরই বুক জ্বলেছে, পিঠ জ্বলেছে নাইমুল ইসলাম খানকে এত বড় পদ দেওয়ার জন্য। তার মানে শেষের দিকে এটা পেয়েছেন। মেধাবী হিসেবে কিন্তু নাইমুল ইসলাম খান মন্দ নয়, একেবারে আপনি ফেলে দিতে পারেন না। তার সমালোচনা থাকতে পারে বিভিন্ন কাজের। তিনি কিন্তু শূন্য হাতে, অর্থাৎ তিনি শূন্য প্রাসাদ করতে পারেন, মানে মিডিয়ার প্রাসাদ তিনি করতে পারেন। অর্থাৎ তার কাছে যদি ১ পয়সা না থাকে, তিনি কিন্তু একটা পত্রিকা
প্রতিষ্ঠিত করে ফেলে এবং সেটি করেছেন, দেখিয়েছেন। আমরা দেখেছি সেখানে চাঁদা নিয়ে তিনি আমাদের সময় পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে তিনি টাকাও চেয়েছিলেন। আমরাও সেখানে অল্প আমাদের অবদান হচ্ছে। অল্প, একেবারেই অল্প, ক্ষুদ্র। সারা দেশে অনেকে, তিনি এক জায়গায় লিখেছেন যে তার ভাগ্নির গয়নাও বিক্রি করে তিনি পত্রিকা প্রতিষ্ঠা করেছেন। তার নিয়ে বিতর্ক আছে, আবারও বলি, তাকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে যে তিনি বেতন দেন নাই, এটা করেন নাই, ওইটা করেন নাই। কিন্তু এটাও কিন্তু আছে যে তার সম্পাদিত পত্রিকা কিন্তু অন্যজন আবার ক্যাপচার করে নিয়ে গেছে। এটাও সত্য। শেখ হাসিনার প্রতি তিনি কেন নমনীয় ছিলেন শেষে? তিনি বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, আমি যতদূর জানি নাঈমুল ইসলাম খানকে। তিনি শেখ হাসিনার প্রতি দুর্বল হয়েছিলেন এই জন্য যে শেষে কিন্তু শেখ হাসিনার প্রতি তার যথেষ্ট দুর্বলতা ছিল। এখন আপনি আবার বলি বিতর্ক থাকবে। আরেকটা বিষয়, শেখ হাসিনার আমলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার যে ইয়েগুলা, সমস্ত অনাচার গুলা উনি সবচেয়ে ভালো করে তুলে ধরতেন কিন্তু বিভিন্ন টক শো থেকে। জি, এবং বলি আরেকটা, সেটা হলো যে প্রধানমন্ত্রীর অফিসের তথ্য পাচারের জন্য এক নাঈমুল ইসলাম খানই কি যথেষ্ট? তথ্যের কি পুরো অভাব আর্মি নেওয়ার পুরো আর্মি ওখানে বসা, আর্মি তাহলে পুরো আর্মির লোক ভিজিয়ে ফেলে ওখানে বসা, এটা নাঈমুল অনেক মিটিং এ অ্যাক্সেসও ছিল না তার। ছিল না, না মানে ছিলই না। নাঈমুল ইসলাম খানকে সেনাবাহিনীর লোক পছন্দ করতে পারে না, পারবেই না, কারণ তিনি ব্যক্তি জীবনে প্রগ্রেসিভ। আর কোনো প্রগতিশীল মানুষকে সেনাবাহিনী পছন্দ করে আপনাকে আমি লিখে দিতে পারি। বাংলাদেশের একটা প্রগতিশীল লোক দেখান যাকে সেনাবাহিনীর লোক পছন্দ করে। মুষ্টিমেয় থাকতে পারে, সেটা হাতে গোনা, ওটা আপনি কাউন্ট করতে পারবেন না। সেনাবাহিনীর লোকজন, পুলিশের লোকজন মুক্ত চিন্তক প্রগ্রেসিভ মানুষকে পছন্দ করে না। নাঈমুল ইসলাম খান নিয়ে আরো বিতর্ক আছে। তসলিমা নাসরিনের তিনি এক্স হাজবেন্ড ছিলেন, সেগুলো নিয়ে বিতর্ক আছে, কোনো সন্দেহ নাই। তিনি নাঈমুল ইসলাম, হঠাৎ করে আমরা শুনতেছি সব তথ্য নাঈমুল ইসলাম খান দিয়ে দিছে। তাহলে ওয়াকার সাহেব কি করছে? ওয়াকারের নাম নিতে, ও ভাসরের নাম নিতে মানা, ওয়াকার তথ্য দেয় নাই, ওয়াকার নিজেই তো তথ্য কালেক্ট করেছে। সেনা নাঈমুল ইসলাম খানের কি করার ক্ষমতা আছে? একজন প্রেস সেক্রেটারির কি ক্ষমতা আছে এটা? তারপরও তিনি জানেন যে তিনি বিতর্কিত, তিনি আওয়ামী লীগের ছিলেন না, তাহলে তিনি তো খুব হিসাব নিকাশ করে চলবেন, তথ্য পাচার করবে। আমি দেখেছি কেউ কেউ পোস্ট দিয়েছে, আমার পছন্দের মানুষ পোস্ট দিয়েছে যে নাঈমুল ইসলাম খানকে ডিজিএফ এর দালাল বলা লোকটাকে কেন আবার নিয়োগ দিল। ভাই একটা জিনিস বলি আপনাদের, যারা প্রফিট মোহাম্মদের দলে আসছিল, নবী মোহাম্মদের দলে, ইসলামের দলে আসছে, তারা কিন্তু আগে কাফেরই ছিল। খলিফা উমর কিন্তু নবীরা মারতে চাইছিল, পরে কিন্তু তারই সারথি হয়েছে। তো আপনি বিরোধিতা করলেই যে সেই আপনার শত্রু আর কি সব ভালো? আরে ভাই, পৃথিবীতে সবচেয়ে বেইমানি কে বেশি করে? আত্মীয় স্বজনেরা। কে বেশি করে? ঘনিষ্ঠ বন্ধুরা। আপনি নাঈমুল ইসলাম খানকে তো মুনাফিক বলতে পারবেন না। বঙ্গবন্ধুর কে হত্যা করা মুস্তাক কে ছিল? তার ঘরের লোক। এ ডালিমেরা ফারুকেরা কারা ছিল? যার পাতিলে মেজর একটা কোন এমন র্যাঙ্ক না যে প্রধানমন্ত্রীর সামনে যেতে পারে, কিন্তু তারা প্রেসিডেন্টের সামনে, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, তার ঘরে যাইতেন, খাইতেন, তারা কোনো প্রোটোকল মানতেন না, এত ঘনিষ্ঠ ছিল। তাহলে কারা মারিছে? যারা কাছের মানুষ। কাছের মানুষগুলো তো নাঈমুল ইসলাম খান আওয়ামী লীগেরও কেউ না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একেবারে, তার যে একেবারে কাছে যেতে পেরেছেন তা না, এটা আমি বিশ্বাস করি না। আর শুধুমাত্র, হ্যাঁ হতে পারে, আমি উড়িয়ে দিচ্ছি না, হতে পারে, কিন্তু এক নাঈমুলের জন্যই যে এই সরকারের সব তথ্য পাচার হয়ে গেছে, এটা একটা বানানো গল্প। হয়তো একটা আসল তথ্যকে, আসল অপরাধীকে দূরে রাখার পায়তারা হচ্ছে। নাঈমুল ইসলাম খানকে তার যে পদ তিনি পেয়েছেন, ধরেন এই যে আওয়ামী লীগ করি না, আমাকে তথ্য সচিব বানানো হলো, আমি তো চেষ্টা করবো যে কিভাবে আমি আরো লয়ালিটি দেখাবো, কিভাবে আমি আমার 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 বিশ্বস্ততা দেখাবো, সেই তালে থাকবো। আমি তো আওয়ামী লীগ করি না, তাহলে সেইখানে আমি যাবো আরেকজনের কাছে তথ্য দিতে? নাঈমুল ইসলাম খান, তার এত জনপ্রিয়তা, তার অবস্থানে এত উপরে চলে গেছিল, তার আর চাওয়ার পাওয়ার কিছু ছিল না? প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি হওয়ার পর আর কি থাকে তার চাওয়ার? তার আর কি চাওয়ার থাকে? সে কেন বেইমানি করবে? ওটা সেনাবাহিনীর লোক বেইমানি করতে পারে যে আমি প্রেসিডেন্ট, আমার সেনা প্রধান হয়েছে, এখন আমি প্রেসিডেন্ট হবো। নাঈমুল ইসলাম খানের চাওয়ার সর্বোচ্চ কি থাকতো? যে আমার জন্য এমপি বানান। এই তো, হয়তো পরবর্তীতে বলতো যে ম্যাডাম, আমারে মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে একটু এমপি বানান বা মন্ত্রী বানান, এটা তার দাবি থাকতে পারতো। কিন্তু তিনি আওয়ামী লীগকে ফেলে দিবেন, তথ্য পাচার করে শেখ হাসিনাকে ফেলে দিবেন, এটা আমি বিশ্বাস করি না। মানে আমার ভুল হতে পারে, তারপরে বলতেছি আমার ভুল হতে পারে, কিন্তু আরেক শুধুমাত্র নাঈমুল ইসলাম খানকেই আপনি জড়াবেন বারবার, তার মানে আসল অপরাধীদের, আওয়ামী লীগের লোকই তো গাদ্দারি করছে। আওয়ামী লীগের লোক এই গাদ্দারির সাথে জড়িত নাই? নাম সহ বলে দিতে পারবো, অনেক কিছুই জানি কিন্তু বলি না, কারণ এই মুহূর্তে তো আওয়ামী লীগ বিপদ আছে। তাই নাম এগুলো কখন বলবো? যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। আমরাও তথ্য কালেক্ট করেছি, এই 2 বছর আমরা ঘাস কাটি নাই,
আমি সিভিল লোক হিসেবে কম ক্যান্টনমেন্টের ভিতরে আসা যাওয়া করি নাই। সিভিল লোক হিসেবে কোনো আত্মীয় স্বজন আমার ক্যান্টনমেন্টে না থাকার পরেও আসা যাওয়া আমার সাথে কেউ বেশি করে নাই। সুতরাং আমি তাদের নিয়ে আরো ডাটা কালেকশন করেছি, সেখানে ডেটা কালেকশন করেছি, সেখানে আরো তথ্য নিয়েছি, সেখানে যা পায় ভয়াবহ। এই শেখ হাসিনাকে যারা উচ্ছেদ ঘটাইছে এটা তো মোল্লার মিলিটারি ঘটাইছে। আপনি কেন নাইমুল ইসলাম খানকে দোষ দেন? কেনই বা আওয়ামী লীগের লোকদের দোষ দেন? কেন আওয়ামী লীগের নেতা মন্ত্রীর পোলারা বউরা, আওয়ামী লীগের নেতা খোদ 2-4 জন আওয়ামী লীগের নেতাকেই জুলাই সন্ত্রাসীদের আন্দোলনে মিছিল করে নাই? নাম সহ বলে দিব? আমার এলাকার মধুপুরের তো আছে, আরো আছে আমার, আমি এখন টেকনিক্যাল কারণে বলতে চাই না। আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, পরে বলবো কারা কারা গাদ্দারি করেছে। এখন বললে তো এখানেই আওয়ামী লীগ বিপদে। নাইমুল ইসলাম মানে বলির পাঠা বানাইতেছেন আপনি, না মানে আরেকজনের ঘাড়ে বন্দুক দিয়ে, অর্থাৎ আপনার ভাতিজা, আপনার ভাগ্নি, আপনার ভাতিজা বা আপনার বন্ধু মহল, আপনার আত্মীয় স্বজন, আপনার এলাকার লোকজন আপনার পতন ঘটাইলো, কিন্তু পরে আমার কাঁধে বন্দুকটা চালা দিল। এই যে ফরিদদের সাথে সম্পর্ক ভালো ছিল বাড়ি সাহেবের, এই বাড়ি ভাইয়ের সব তথ্য ফরিদ দিয়ে দিছে। আমি শেখ ফরিদ কতটুকু এন্ট্রেন্স আছে আপনার ঘরে, আপনার সম্পর্কে আমি জানি কতটুকু। আপনার প্রকৃত নাইমুল ইসলাম খান 3 মাসের জন্য কেবল সুযোগ পেয়েছেন, 3 মাসে আওয়ামী লীগ ফেলে দিল? এটা হয়? এই প্লট তো, এই যে আমার ভাবির পোলারা কি